কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যদিন তো আমি আমার ফেস দিয়ে বা অন্যরকম কোনো ইন্ট্রো দিয়ে ভিডিও স্টার্ট করি, তো আজকে তোমরা হয়তো ভাবছো যে এখন এইসব কি দেখিয়ে ভিডিও স্টার্ট করলাম। আসলে আমার ঠাম্মি মারা গেছে কালকে, মানে 11ই ডিসেম্বর, আর আজকে হচ্ছে 12ই ডিসেম্বর। আমি ভিডিও করছি। ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না, শুধুমাত্র যে আমার চ্যানেলটা বসে না যায় সেই জন্য একটা ছোট্ট ভিডিও করে ছাড়া। আর মা এখন স্নান টান করে চলে এসছে, এখন মাকে আমি ফল বানিয়ে দেবো, তো সেটাই খাবে। যে আমি এখন ফল কাটতে বসে গেছি। একটা আপেল, একটা পেয়ারা, একটা শসা, দুটো কলা, আর এই যে আঙুর ফল, দুটো শাকালু, এগুলোই দেবো মাকে। তারপরে মা অবশ্যই করবে। না, যে মা এখন ফল খাবে, তারপরে অবশ্যই করে খাবে ভাত। আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে। এই যে মা স্নান করে রেখেছে, এইগুলো নাড়বো শাড়িগুলো, তার কারণে এটাই তো মার পরে থাকতে হবে, তার জন্য তাড়াতাড়ি গিয়ে নেড়ে দিলে ছাদে গিয়ে শুকিয়ে যাবে। আর ছাদেও কিছু আছে জামা কাপড়, এই যে এইগুলো হচ্ছে কালকে সেই শ্মশানে গেছিলাম সেই জামা কাপড়, এই যে সব ভেজানো রয়েছে, ভাইয়ের, আমার, মার। এখন কেচে কেচে নেড়ে দেবো। বাইরে ভালোই হাওয়া আছে ছাদে, আর রোদ্দুরও আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই অবস্থায় মানে ভিডিও করার মতন কোনো পরিস্থিতি নেই, না মানসিকতা আছে, কোনো কিছুই নেই। কিন্তু শুধুমাত্র তোমাদের জানানোর জন্য যে আমি হয়তো মানে রোজ ভিডিও দিতে পারবো না, শর্টস তো পারবোই না, কারণ শর্টস বানাতে গেলে তো রিলস বানাতে হয়। রিলস না বানালেও হয়তো এরকমভাবে ছোটো ছোটো মিনি ব্লগ টাইপের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ আমার সব কিছু করতে হচ্ছে, বাবু বাড়ি নেই, মা সব কিছু আমার করতে হচ্ছে, বাড়ির কাজ বাজ, এই রান্না বান্না সব কিছু আমার একা সামলাতে হচ্ছে। ওই জন্য আমি সেইভাবে ভিডিও করতেও পারবো না। যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা থেকো আমার পাশে। যদি আমি কন্টিনিউ ভিডিও দিতে না পারি এই 10-12 দিন, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে ছেড়ে যেও না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। এখন তো কটা বাজে? এখন বাজে হচ্ছে 11টা 26। কালকে এই টাইমটায় আমার ঠাম্মিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়েছিল। তখনও মানে ঠাম্মি মারা গেছিলো তখনও, কিন্তু ছিল তো আমাদের কাছাকাছি, কিন্তু এখন আর নেই। 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে ঠাম্মিকে নিয়ে বাড়ি আসলো, আর আমরা 3টের দিকে বেরোলাম শ্মশানের উদ্দেশ্যে। কয়েকটা ছবি তুলে রেখেছিলাম ঠাম্মি, যেহেতু আমার বাবু বাড়ি নেই, তো বাবুর জন্যে তুলে রাখা। বাবুকে আর পাঠাইনি, বাবু বাড়ি আসুক তারপরে দেখাবো। তার কারণ ওইখানে রয়েছে একা একা, তো আমরা যদি এখান থেকে সব ছবি টবি তুলে পাঠাই তাহলে বাবুর আরও কষ্ট হবে, ওই জন্য আর কোনো ছবিই দিই। অনেককে আমি দেখেছি যে মানুষ বাড়িকেও মারা গেলেও যারা ব্লগ করে তারা সেই পরিস্থিতির ভিডিও করে, কিন্তু আমি পারিনি করতে। ওই পরিস্থিতিতে কী করে আমি ভিডিও করবো? আমার ঠাম্মি মারা গেছে, আমি কি ওই সময় ক্যামেরা ধরে বসে থাকবো যে এই যে আমার ঠাম্মিকে নিয়ে আসলো, এই যে আমাদের বাড়ি কজন এসছে, এইসব কি ভিডিও করার মতন? বলো, তোমরাই বলো, এইসব ভিডিও করার মতন না। তাই শুধুমাত্র তোমাদের জানানোর জন্য আজকে ব্লগটা শুরু করেছি। মানে যেটুকু পারবো শেয়ার করব তোমাদের সঙ্গে। সব কাজ যেহেতু নিজের করতে হচ্ছে। এখন সকালে আর কি রান্না ভাত ছিল, কালকে রাতে রান্না করেছি শ্মশান থেকে আসার পরে। আমরা কেউ খাইনি, দাদু, আমি, ভাই, আমরা 3 জনের কেউ খাইনি। ঠাম্মির কথা বলেছে দাদু, শুধু আমরা শুনেছি, কান্না করেছি, কেউ কোনো ভাত টাত কিচ্ছু খাইনি। যেমন রান্না করেছিলাম তেমনই ভাত মাখিয়ে ফেলে দেওয়া হয়েছে। তো সেই ভাতগুলো ছিল, সকালবেলায় ভাজাভুজি দিয়ে খেলাম। এখন আবার রান্না করবো, যে জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে তারপর রান্না করবো। আবার মা মালসা পোড়াবে, সেইগুলো আবার জোগাড় করে দিতে হবে মাকে। তাও আমি কলা পাতা টাতা সব কিনে কেটে এনে দিয়েছি। এখন ওই আবার বাজারে গেলাম, বাজার থেকে মার জন্য আতপ চাল, তারপরে সন্দক লবণ এসব নিয়ে এলাম, আর একটা হাঁড়ি আনলাম, সেটা মা রান্না করবে। তারপরে মা রান্না টান্না হয়ে গেলে তারপরে আমি আবার একটু আড়ংঘাটা যাব। কালকে শ্মশান থেকে আসার সময় মার জন্য একটা সোয়েটার এনেছিলাম সবসময় পরার জন্যে, শীতের জন্যে, তো তাই সেই সোয়েটারটা আমার টাইট হয়েছে, তো সেটাই পাল্টাতে যেতে হবে আড়ংঘাটা আবার। তো দেখি একটু ফাঁকা পেলে তখন যাব, তারপরে এসে রান্না টান্না করতে পারি। আর দাদু তো খাচ্ছে, দাদুর জন্যেও তো রান্না করতে হবে। দাদু তো মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে, আমরা জোর না করলে দাদুকে আর কে বলবে যে দাদু খাও। ঠাম্মি তো অসুস্থ ছিল অনেক বছর ধরেই, আর হাঁটা চলাও বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ছিল তো, মানুষটা তো ছিল। এখন তো আর সে নেই। একবার হলেও দাদুকে বলতো যে তুমি খেয়েছো কিনা,
এখন তো আর বলার কেউ নেই, আমাদেরই বলতে হবে। আমার মানে আর কি এখনও মনে হচ্ছে না যে আমার ঠাম্মি নেই, মনে হচ্ছে না ঠাম্মি হসপিটালেই রয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। দাদু যায় দেখতে যায়, পিসিরা আসে, দাদু ফোন করে বলে যে ঠাম্মি এখন এরকম আছে ওরকম আছে, আমরা যাই ঠাম্মিকে দেখতে। আমার মনে হচ্ছে না যে আমার ঠাম্মি নেই, মনে হচ্ছে ঠাম্মি এখনও আছে, হসপিটালে আছে। কালকে রাত্রেও মনে হচ্ছে যে একবার মনে হচ্ছে কি একবার দাদুর কাছে জিজ্ঞেস করি যে দাদু আজকে ঠাম্মি দেখতে গেলে না, এরকম একটা মনের মধ্যে এসে যাচ্ছে হট করে। সব কিছু করছি, দেখছি যে এটাকে ঠাম্মির উদ্দেশ্যেই করা হচ্ছে, কিন্তু তাও মনে হচ্ছে যেন ঠাম্মি এখনও আছে, হসপিটালেই আছে। মানুষটা আর কি এতদিন ধরে বাড়ি থাকলো আমার, আর শেষ সময়টুকু কাউকে দেখেও যেতে পারলো না, না আমাদের সাথে কথা বলে গেল না কিছু। এটাই খারাপ লাগছে যে যখন চলে গেল তখন নিজের লোকগুলোকেও দেখলো না, আর আমরা তো দেখতেও পেলাম না ঠাম্মিকে। আমার আর কিছু বলার নেই তোমাদের। যেহেতু ব্লগ ভিডিও আর দিতে পারবো কিনা জানি না, সেই জন্য আজকে ভিডিওটা করলাম। ভিডিও করার মতন বা ক্যামেরার সামনে আসার মতন কোনো কিছু পোস্ট করার মতন কোনো মানসিকতাই নেই। সব থেকে আমার খারাপ লাগছে আমার দাদুর মুখের দিকে আমি তাকাতে পারছি না। আমার দাদু ঠাম্মির এত বয়স হয়ে গেছে, কিন্তু ওনাদের মধ্যে যে একটা ভালোবাসা, একটা টান, সেটা মানে শেষ পর্যন্ত ছিল। ঠাম্মি একটু কোনো রকম করলেই দাদু নিয়ে সাথে সাথে হসপিটালে, যে কেমন লাগছে কী লাগছে। আমি আরও অনেক সময় বারণ করেছি যে এরকম ঠাম্মির তো এরকম শরীর খারাপ, শ্বাসকষ্টের প্রবলেম, তো ঠাম্মির এরকম লাগবে দাদু, তুমি এরকম উত্তেজিত হয়ে না, ওষুধ টষুধ খাওয়াও, ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ থাকতো, তারপরে আবার বলতো না আমি হসপিটালে নিয়ে যাই, তোর ঠাম্মির বেশি কষ্ট হচ্ছে, তারপরে হসপিটালে নিয়ে চলে যেত। সেই মানুষটা কি করে থাকবে বলো? আর আমার বাবু তো এখানে একা একা রয়েছে, বাবুর কাছে তো কেউ নেই। এখানে তো আমরা সবাই আছি, সবাই দেখছি, সবার সাথে কথা বলছি, কষ্টটা একটু হলেও কমছে, কিন্তু বাবু ওখানে একা একা। যখন ঠাম্মিকে নিয়ে আসে তখন আমি ভিডিও কল করে দেখালাম, বাবু অফিসে বসে বসে কান্না করেই যাচ্ছে, ওনার সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই। যার মা চলে যায় সেই বোঝে না মা না থাকলে কেমন। বাবু তো চেষ্টা করছে আসার জন্য, এখন কি হবে জানি না। বাবুর ভিসা শেষ হয়ে গেছে, কোম্পানির থেকে যদি ভিসা দেয় তাহলে আসতে পারবে। আর এটা তো নিজেদের দেশ না যে চলে আসলাম গাড়ি করে ট্রেন করে, এটা তো অনেকটা দূর, অনেক দূরে থাকে আমার বাবু, ওমানে থাকে, সেখান থেকে চট করে আসাও যায় না, 2 দিন লাগে আসতে। জানি না কি হবে। তোমরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো। যদি ভিডিও দিতে নাও পারি তো তাহলে তোমরা আমার চ্যানেল থেকে যেও না, আমাকে একটু সাপোর্ট করো, যেটুকু পারবো তোমাদের আপডেট দিতে থাকবো। মা তো একটু আগে স্নান করলো, করে যেই ঝরা বাঁধা থাকে সেই ঝরায় জল দিয়ে আসলো, মানে যেখানে ঠাম্মিকে রাখা হয়েছিল সেখানে তো তুলসী গাছ পুঁতে ঝরা বাঁধা হয়, তো সেখানে জল দিয়ে আসলো, পুজো দিয়ে আসলো। তারপরে আমি এই যে মার শাড়িটাকে ধুয়ে মেলে দিচ্ছি, শুধু জল দিয়েই ধুতে হয়, এত আর কাচা যায় না। আর এই শাড়ি ভিজা অবস্থায় কী করে বা পরে থাকবে এত ঠান্ডার মধ্যে, তার জন্য এটা নেড়ে দিলাম। আর মা অন্য একটা শাড়ি পরে থাকবে এখন, এটা শুকিয়ে গেলে তারপরে ওই শাড়িটা খুলে আবার এই শাড়িটাই পরে নেবে। আমি শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছু ধুয়ে নেড়ে দিলাম, তাড়াতাড়ি যেহেতু শুকিয়ে যাবে। আর ছাদে তো রোদ্দুর আছে অনেক, ওই জন্যে সব জামা কাপড়ে যে কাঁচা হয়ে গেছে নেড়ে দিয়েছি। মার শাড়িটা প্রায় শুকিয়েই গেল, এইগুলো সব ধুতে ধুতে মার শাড়িটা শুকিয়ে গেছে, আর 5 মিনিট থাকলেই হবে। সামনে দিয়েও দিয়েছি। আর এই গাছের পাতায় দেখো ছাদ কি অবস্থা, সকালেই ঝাড় দিয়েছি, তাও এখন নিচে যাচ্ছি। এই যে এগুলো হচ্ছে মায়ের হবিষ্যির চাল, এটা হচ্ছে সিদ্ধ চাল, আর এই যে আতপ চাল। হ্যাঁ, আতপ চাল অল্প দেবে আর সিদ্ধ চাল দেবে। তাই চালগুলো বাঁচছি, কাকড় টাকড় আছে কিনা তাই। এই যে এই কালো কালো এগুলো ফেলে দেবো। ঝিল নেই, এটা দিয়ে নাড়াবে ভাত। সবজি কি আমি কেটে দেবো না তুমি কেটে নেবে? এত নিয়ম, এত নিয়ম শিখে রাখ, বড়ই বলবি যারা পারে না তোদের। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ। এই যে আমি এখন এই সবজিগুলো কাটবো, এইগুলো মা অবশ্যই রান্না করবে ভাতের সঙ্গে। কুমড়ো, সিম, আলু, আর এটা হচ্ছে কাঁচকলা। তারপরে আমি যাবো স্নান করতে, মাকে গুছিয়ে দিয়ে তারপর আবার আমার রান্না করতে হবে।
এই যে মার সবজি কাটা হয়ে গেছে, সব ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এই যে স্নান টান করে একবারে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়েও দিয়েছি, তো ক্যামেরা অন করা হয়নি, এখন অন করলাম। মা আবার অভিষেক করতে ঢুকলো। আমি এখন রান্না করবো হচ্ছে পনিরের তরকারি। দাঁড়াও তোমাদের, যেখানে আলুটা সেদ্ধ করছি, পনিরটা এই যে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে মেজো ঠাম্মি দিয়ে গেছে তরকারি রান্না করেছে, কাম্মা সয়াবিনের তরকারি, আর এই যে একটা সবজি, ভাত এই যে প্রায় হয়ে গেল, আর বেগুনও ভাজবো, এই যে বেগুন ধুয়ে রেখে দিয়েছি। আলুটা সিদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আর আলু সেদ্ধ করে খাওয়াই ভালো। আমি রান্না করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যেখানে বেগুন ভাজা আর নিচে তো ভাত আছে, আর এই যে পনিরের তরকারি। দাঁড়া, পনিরের তরকারি একটু বড়িও দিয়েছি এর মধ্যে, আর এই যে তো কাম্মা দিয়েছিল, মানে মেজো ঠাম্মি দিয়েছিল এই তরকারিটা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, 2টো বেজে গেছে। খাওয়া দাওয়া তো আমার হয়ে গেল। এখন আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে, সকালে যেগুলো কেচে দিয়ে গেছিলাম সবই শুকিয়ে গেছে। এখন এগুলো নিয়ে যাব নিচে, তারপরে আড়ংঘাটায় যাব। আজকে আর ভিডিওটা বেশি লং করছি না, এখানে এন্ড করছি। তোমরা আমার পাশে থেকো সবাই, তোমরাও সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আবার কবে ভিডিও দেবো তার তো কোনো ঠিক নেই, যখন পারবো সময় পাবো তখন একটুখানি ছোট্ট করে ব্লগ করি বা মিনি ব্লগ করি, যাই করি তোমার সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো। রোজ ভিডিও দিচ্ছি না বলে চ্যানেল থেকে কেউ চলে যেও না। 10-12 দিন চলে গেলে আমাদের কাজ টাজ মিটে গেলে তখন আবার আগের মতোই ভিডিও দেবো, রিলস দেবো, শর্টস দেবো। তো সবাই থেকো আমার সঙ্গে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।